এরকম হয়েছে যে আমি প্রতিদিন একটা করে মুভি দেখতাম। আচ্ছা, বা এক মুভি অনেকবার দেখতাম। এরকম হয়েছে যে মানে কোনো মুভি একবার আমার সব ডায়লগ মুখস্থ হয়ে গেছে, অনেক টাইম নষ্ট হতো। তো আমি যেটা প্ল্যান করছিলাম আর কি, যে অ্যাডমিশন টাইমে আমি যাই হয়ে যাক নাইট পার্সন হব না। তোমার কি কোনো রিগ্রেট আছে তোমার কলেজ লাইফ অথবা অ্যাডমিশন লাইফের মধ্যে, যে আমি যদি এই কাজগুলো না করতাম এটা আমার জন্য ভালো হইতো? যে এক্স্যাক্ট এইটা করলে আমার জীবনের সব উদ্দেশ্য ফিল আপ, এরকম তো হয় না। আমি যে স্টেজেই যাই, এটা আসলে আমি মনে হয় আমি মানুষের মাইন্ড রিডিং এর চেষ্টা করতাম। ক্লাস 6-7-এ অঙ্কের কাছে ছেলেটি অঙ্ক মুখস্থ করতো, সিনেমা দেখতে ভালো লাগতো, তাই ইচ্ছা ছিল মুভি ডিরেক্টর হওয়ার। এরপর জীবনে আসে কোভিড। লকডাউনে বসে বসে সেই ছেলেটি শুধু অঙ্কই করত। এরপর সেই অঙ্ক মিলিয়ে দেয় জীবনের হিসাব। ছেলেটি হচ্ছে সুদীপ্ত পোদ্দার। বুয়েটে ভর্তি পরীক্ষায় 2023-24 শিক্ষাবর্ষে ছেলেটি সারা দেশের মধ্যে 3য় স্থান অর্জন করে। আজকে আমরা কথাবার্তা বলবো সুদীপ্তর সাথে। কি খবর সুদীপ্ত, কেমন আছো? এই তো ভাই, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপর বলো, তোমার সাথে আমরা গল্প কোথা থেকে শুরু করবো? ছোটবেলা থেকে শুরু করি, কি বলো? আচ্ছা হ্যাঁ, একদম তোমার ছোটবেলার কোন একটা স্টোরি বলো, যে একদম শুরুর কোন স্মৃতি তোমার মাথার মধ্যে আছে ছোটবেলায়? অনেক ছোটবেলায় আমার মনে পড়ে আমি হচ্ছে শুরু করছিলাম নার্সারি দিয়ে। নর্মালি মানুষ প্লে নার্সারি থেকে শুরু করে, রাইট? তো আমি হচ্ছে নার্সারি থেকে শুরু করছিলাম। তারপরে ক্লাস 3 পর্যন্ত গ্রামের বাসায় একটা স্কুলে পড়তাম। আচ্ছা, গ্রামের বাসা তারপরে কোথায় ছিল? আমার গ্রামের বাসা ছিল পাবনাতেই। আচ্ছা, পাবনাতে একটা গ্রাম। তারপরে শহরে শিফট করি, জেলা স্কুলে ভর্তি হই। আর মুভি কবে থেকে দেখা হয়? মুভি আসলে আমি অনেক ছোটবেলা থেকে দেখি। মানে এরকম হয়েছে যে আমি প্রতিদিন একটা করে মুভি দেখতাম। আচ্ছা, বা এক মুভি অনেকবার দেখতাম। তো এরকম হয়েছে যে মানে কোনো মুভি একবার আমার সব ডায়লগ মুখস্থ হয়ে গেছে। আর সব টাইপের মুভি দেখতাম, বাংলা, হিন্দি। প্রথম কোনটা দেখছিলাম মনে আছে? প্রথম না, প্রথমটা মনে নেই। আচ্ছা, কিন্তু অনেক মুভি দেখছি আমি আসলে। তাও অ্যারাউন্ড কত? 500-1000 তো হবে যদি। 500-1000? আচ্ছা, তোমার মুভির গল্প আসলে আমরা একটু বসে বসে শুনি। আচ্ছা, আমরা বসি, তারপর হচ্ছে তোমার বাকি মুভির গল্প শুনবো। আমরা তোমার মুভির গল্প শুনতেছিলাম সুদীপ্ত। হ্যাঁ, তোমার প্রিয় ডিরেক্টর কে? এটা আসলে অনেকেই আছে। যেমন বাংলাদেশে হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী সিনেমাগুলো আমার ভালো লাগে। ইন্ডিয়াতে বলতে গেলে সঞ্জয় লীলা ভান্সালী বা এরকম টাইপের। আর ইংলিশের মধ্যে তো ক্রিস্টোফার নোলান সবারই কম বেশি ভালো লাগে। আমি শুনছি তোমারও নাকি এক সময় ফিল্ম ডিরেক্টর হওয়ার ইচ্ছা ছিল, ঘটনা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আসলে আমি এত বেশি ফিল্ম দেখতাম যে ছোটবেলায় আসলে ফিল্ম নিয়ে চিন্তা করতাম। আচ্ছা, তখন মনে হইতো যে ফিল্ম ডিরেক্টর হলেই তো হয়। এই যে মুভি, তোমার এই প্যাশনটা বা নেশাটা, এটা কি তোমার এখনো আছে? এখনো দেখা হয় মুভি? না, আসলে আমি আমার ক্ষেত্রে যেটা হয়, একা মুভি দেখতে ভালো লাগে না। আচ্ছা, আমি নর্মালি হচ্ছে আমার কোন একটা বোনের সাথে অথবা কোন একটা ফ্রেন্ডের সাথে মুভি দেখি। আচ্ছা আচ্ছা সুদীপ্ত, তুমি তো হচ্ছে কলেজ পর্যন্ত মনে হয় পাবনাতেই ছিলা, রাইট? হ্যাঁ ভাই। আচ্ছা, তুমি যে ঢাকার বাইরে ছিলা, হ্যাঁ, তো এইটাতে তুমি কি একটু কোনো ডিসঅ্যাডভান্টেজ ফিল করছো? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমার মনে হয় যে যারা একটু ঢাকার দিকে বা বিভাগ শহরগুলোতে থাকে, তারা আসলে ছোটবেলা থেকে অনেক ধরনের কম্পিটিশন বা অনেক ধরনের, যেটা আমি শুরুতে বলছিলাম, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে পরিচিত থাকে। বাট আমরা যারা দেখা যাচ্ছে জেলা শহরগুলোতে থাকি, ওগুলোর সাথে খুব একটা পরিচিত হওয়ার সুযোগ থাকে না। আচ্ছা, তো এই কারণে দেখা যেত যে আমি যেমন অলিম্পিয়াডের কথা যদি বলি, আমি হচ্ছে অলিম্পিয়াডের ব্যাপারে প্রথম শুনতে পারছিলাম ক্লাস 9-এ বোধ হয়। আচ্ছা, তো ক্লাস 10 থেকে আস্তে আস্তে পার্টিসিপেট করা শুরু করি। আর এরপরে হচ্ছে মোটামুটি টুকটাক প্র্যাকটিস করতাম। কিন্তু দেখা যাচ্ছে যে যারা বিভাগ শহরগুলোতে থাকে, তারা ছোটোবেলা থেকে ওই জিনিসগুলোতে অনেক বেশি ফোকাস থাকে বা অনেক বেশি ওই দিকে প্র্যাকটিস করে। তো এই দিকে আমার মনে হয় একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। আর পরে ইন্টার লাইফের কথা যদি বলি, এটা আমি আসলে বলছি যে আমাদের জেলা শহরগুলোতে যেটা হয় যে মেডিকেল অ্যাসপিরেন্ট অনেক বেশি থাকে, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট কম থাকে। তো ওই দিক থেকে একটা মানে মনে হইতো যে একটু সমস্যা হচ্ছে। তো এই বিষয়গুলাই। তোমার কি মনে হয় যে তোমার হচ্ছে জেলা শহর থেকে আবার রাজধানীর দিকে ডিস্ট্রাকশন আবার বেশি? হ্যাঁ, এটাও সত্য আসলে। কারণ যেখানে সুবিধা কম, সেখানে আবার ডিস্ট্রাকশনের সুযোগও কম। সো আমি জাস্ট একটা দিকে ফোকাস থাকতে পারতেছি, বাট অন্য শহরগুলোতে আসলে ডিস্ট্রাকশনের জায়গাগুলো বেশি থাকে, এটা সত্য। তোমার কলেজ লাইফে পড়াশোনার স্টাইল কি ছিল? তুমি কীভাবে পড়াশোনা করতে, এটা নিয়ে একটু আমাকে বলো। মানে স্টুডেন্টরা অনেক বেশি জানতে চায় তোমাদের থেকে মেনলি, যে কীভাবে পড়াশোনা করবো, কীভাবে গুছায় পড়াশোনা করলে কলেজ লাইফে অল্প সময়ে আমি আমার এই বড় একটা সিলেবাস কভার করতে পারি। হ্যাঁ ভাই, আমি হচ্ছে মেইনলি নিজে পড়ার দিকে অনেক বেশি ফোকাস দিতাম। মানে একটা জিনিস টিচার পড়াচ্ছে, তারপরে আমি ওটা পড়বো, এই দিকে না করে আমি চেষ্টা করতাম যে নিজে থেকে যতটা পড়ে রাখা যায়, তারপরে হয়তো বা টিচারের কাছ থেকে। আর আমাদের কলেজের
প্রতিদিন ক্লাস করার খুব একটা চাপ থাকতো না, যার কারণে নিজে অনেক বেশি পড়ায় টাইম দিতে পারতাম। আর এইভাবে পড়তাম আর কি, মানে মেইনলি ফোকাসটা দিতাম মূল বইয়ের উপর। তারপরে হচ্ছে টাইম পাইলে অ্যাডমিশনের দেখা যেত যে বড় ভাইদের কাছ থেকে কিছু বই কালেক্ট করে বা কোশ্চেন ব্যাংকগুলো কালেক্ট করে একটু সলভ করতাম। আচ্ছা, এইগুলাই কোন বই পড়া হতো মানে অ্যাডমিশনের জন্য ওই সময় কোন বই পড়তেন, ফলো করতেন? যেমন উদ্ভাসের কনসেপ্ট বুকটা আমি হচ্ছে কিছু বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করছিলাম, তারপরে প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করছিলাম, আরো কিছু বই টুকটাক কালেক্ট। এটা কি তোমার এইচএসসি লাইফ থেকেই সলভ করা শুরু করে দিছিলা? হ্যাঁ, মোটামুটি তখন থেকে দেখা যেত একটা চ্যাপ্টার যখন আমার মেইন বই পড়া হয়ে যেত, তখন ওই চ্যাপ্টার রিলেটেড অ্যাডমিশন জিনিসগুলো জানার জন্য আমি ওই বইগুলো টুকটাক সলভ করতাম। আচ্ছা, তুমি কি নোট করতে? হ্যাঁ, নোট আমি আসলে খুব একটা করার সময় পাই নাই, কারণ ইন্টারমিডিয়েটটা খুবই কম একটা সময়, তো সব জিনিসগুলো নোট করতে চাইলে দেখা যেত যে টাইম পাইতাম না। তো আমি যেটা করতাম, যে রিসোর্সগুলো অনলাইন থেকে পাইতাম ওগুলাতে আমি চেষ্টা করতাম যে ফোনে এই জিনিসগুলো স্ক্রিনশট রেখে দিতে বা ফোল্ডার করে সেভ করে রাখতে। আচ্ছা, আর চেষ্টা করতাম যে বইয়ের সাথে জিনিসগুলো লিখে রাখতে, মানে আলাদা খাতায় নোট না করে বইয়ের সাথে বইয়ে দাগিয়ে এক্সট্রা জিনিসগুলো বইয়ে লিখে রাখার চেষ্টা করতাম, যেন বই যখন আবার রিভিশন দিব তখন যেন ওগুলো রিকল হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি মর্নিং পারসন নাকি নাইট পারসন? মানে তুমি কি রাত জেগে পড়তা নাকি ভোরে উঠে পড়তা? ভাইয়া সত্যি কথা বলতে অ্যাডমিশন টাইমের আগ পর্যন্ত আমার আসলে এইটা ফিক্সড ছিল না। এমন হয়েছে যে আমি পুরাটা রাতেই ঘুমাইছি, এমন হয়েছে যে দিনে 5 ঘন্টা ঘুমাই, রাতে 1 ঘন্টা ঘুমাইছি। আচ্ছা, বাট এটা করে যেটা হয়েছিল যে আমার আসলে এইচএসসির আগ দিয়ে, বিশেষ করে টেস্ট পরীক্ষার আগ দিয়ে আমার অনেক ইনসোমনিয়া হতো। দেখা যেত যে আমি হয়তো রাত 3টার সময় ঘুমাবো প্ল্যান করছি, আমার ঘুমও ধরতেছে, বাট যখন ঘুমাতে চাচ্ছি তখন আর ঘুম ধরতেছে না। আচ্ছা, মানে দেখা যাচ্ছে 2-3 ঘন্টা আমি ঘুমাইতে পারতেছি না। তো এরকম করে আমার অনেক টাইম নষ্ট হতো। তো আমি যেটা প্ল্যান করছিলাম আর কি, যে অ্যাডমিশন টাইমে আমি যাই হয়ে যাক নাইট পার্সন হব না, আচ্ছা, আমি হচ্ছে ডে পার্সন হব, একদম ফিক্সড টাইমে ঘুমাই যাব, ফিক্সড টাইমে উঠবো। অ্যাডমিশন টাইমে আমি মোটামুটি 12টা থেকে 1টা দিকে ঘুমাই পড়তাম, তার মোটামুটি 6-6.5 ঘন্টা পরে উঠে পড়তাম। আচ্ছা, এরকম। তোমার কি কোনো রিগ্রেট আছে তোমার কলেজ লাইফ অথবা অ্যাডমিশন লাইফের মধ্যে, যে আমি যদি এই কাজগুলো না করতাম এটা আমার জন্য ভালো হইতো, মানে এটা আমার কোনো ফল্ট ছিল বা কিছু, এটা আমার ইমপ্রুভ করার জায়গা ছিল? হ্যাঁ, আসলে যেটা হয় যে আমরা যখন কোনো ভুল করি তখন সেখান থেকে আসলে শিক্ষাও একটা পাই, এবং সেই শিক্ষাটা দেখা যায় আমাদেরকে আরো বড় কোনো সাফল্য হয়। তো আমার মনে হয় যে আমি যে ভুলগুলো করছি ওইগুলা থেকে যে শিক্ষাগুলো পাইছি, ওইটা আমার ওই ভুলের চেয়ে ওই শিক্ষাটা আমার জন্য বেশি সিগনিফিকেন্ট ছিল। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় আমি যে ভুলগুলো করছি ওগুলো আসলে ইম্পর্টেন্টই ছিল, করাটা উচিত ছিল, এবং করছি জন্য আলটিমেটলি বোধহয় আমার ভালোই হয়েছে। হ্যাঁ, না, ভেরি নাইস। আর এই যে তুমি হচ্ছে যে এত কষ্ট করলা তোমার কলেজ লাইফে, অ্যাডমিশন লাইফে, পুরো স্টুডেন্ট লাইফ জুড়েই, হ্যাঁ, তারপর তুমি হচ্ছে বুয়েটে তৃতীয় হইলা। তুমি তোমার তার আগের লাইফের সাথে এখনকার লাইফের কোনো পার্থক্য খুঁজে পাও? একটু পাত্তা বেশি পাওয়া, একটু মানুষজন বেশি চিনে, বা মানুষজন একটু বেশি অ্যাডভাইসের জন্য নক করে, হ্যাঁ, এই ধরনের জিনিসপাতি ফিল করো? হ্যাঁ, এটা হয় আসলে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি নিজে ভিতর থেকে মানুষটা চেঞ্জ হইনি। হ্যাঁ, আমি আগে যেরকম ছিল ওরকমই আছি, বাট আউটলুকটা চেঞ্জ হয়েছে। দেখা যাচ্ছে যে আগে হয়তো বা মানে এখন যেটা হয় যে অনেক ছোট ভাইদের কাছ থেকে অনেক অ্যাডভাইজারি পাই, বা অনেক সময় আগে যাদেরকে রিচ করাটা অনেক কঠিন ছিল, এখন হয়তো বা ওই পরিচয়টার কারণে রিচ করাটা সহজ হয়ে যায়। এইটাই আর কি। আচ্ছা, তুমি যেটা চিন্তা করছিলা তোমার অ্যাডমিশনের আগে, অ্যাডমিশনের পরে গিয়ে এর কত % ম্যাচ করছে তোমার মনে হয়? যে না, আমি ভার্সিটি লাইফ না, এক্স্যাক্টলি। হ্যাঁ, আসলে আমি ওইরকম চিন্তা করি নাই যে মানে ভার্সিটি মানে শুধু পড়াশোনা করতে হবে না, চিল করা যাবে, এরকম আসলে চিন্তা করি নাই। তবে এতটাও কষ্ট হবে এটা আসলে বুঝি নাই। হ্যাঁ, মানে এক্সপেকটেশনের চেয়ে বেশি আসলে কষ্ট করতে হচ্ছে বলতে গেলে। তো এখন কিছু পার্থক্য আছে, যেমন আমরা অ্যাডমিশনের আগ পর্যন্ত যেটা চিন্তা করি যে একটা চাপ থাকে আসলে, যে আমি যদি কোথাও চান্স না পাই এরকম, ওই চাপটা নাই। তো যেটুকু পড়তেছি নিজের উদ্যোগে পড়তেছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে পড়াশোনার ভ্যারিয়েশনটা অনেক বেশি। যেমন আমরা ইন্টারমিডিয়েটে যেটা করতাম যে অনেক সময় জাস্ট মেইন বইটাই, মানে জাস্ট বই পড়া, এখন দেখা যাচ্ছে যে ল্যাব শিট করতে হচ্ছে, ল্যাব কুইজ দিতে হচ্ছে, তারপর সিডি দিতে হচ্ছে। তো পড়াশোনার ভ্যারিয়েশনটা একটু অন্যরকম। তো প্রথম দিকে আসলে তাল মেলাতে একটু কষ্ট হয়েছিল, এখন আসলে যেহেতু 2-3 মাস ক্লাস হয়েছে একটু চেষ্টা করতেছি, এবং সময় আরো কম। হ্যাঁ ভাইয়া, মানে আমরা লাইফে এটা হয়তো ফিল করি একটু পরে গিয়ে, যে আমরা যত লাইফে বড় হই আমাদের সময় ধীরে ধীরে কমতে থাকে। এসএসসিতে আমি যে পরিমাণ টাইম পাইছি কলেজে অনেক কম, অ্যাডমিশনে আরও কম, আর যখন ভার্সিটিতে উঠে তখন আরও কম হয়ে যায়। যে আমি কলেজ লাইফে যত সিলেবাস হচ্ছে মানে 1.5-2 বছরে শেষ করছি, দেখা যায় ভার্সিটিতে 1 সেমিস্টারে প্রায় কাছাকাছি পরিমাণ সিলেবাস শেষ করতে হচ্ছে 5-6 মাসের মধ্যে। তো এই জিনিসগুলা আলটিমেটলি চলে আসে। এছাড়া এমনি ক্যাম্পাস লাইফ, হল লাইফ, এগুলো কেমন এনজয় করতেছো? হল লাইফে আমি তো আসলে প্রথম দিকে হল পাইছিলাম না, 2-3 সপ্তাহ পরে। তো আমার আসলে 2 ধরনের এক্সপিরিয়েন্স আছে, যে হল ছাড়া থাকে এবং হলে থাকে।
তো দুই দিক থেকে মানে ইয়াগুলো পাঠ্যগুলো দেখলে আমার মনে হয় যে হলে থাকাটাই বেটার। আচ্ছা, কারণ পড়াশোনার দিক থেকে চিন্তা করলে যেমন আমাদেরকে আসলে অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে হয়, তারপর অনেকগুলো সাবসেকশন থাকে, আমাদের অনেক সেকশন থাকে, দেখা যাচ্ছে বিভিন্ন সাবসেকশনের নোটগুলো কালেক্ট করা বা কোনো একটা সফটওয়্যারে আটকে গেলে বিভিন্ন মানে হলের ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নেওয়া। মানে বইটা এসে আমি একটা জিনিস দেখছি যে আমাদের বইটা অনেক অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, যে টিচারদের থেকেও কিছু কিছু ক্ষেত্রে বেশি কোনো একটা সফটওয়্যারে বা কোনো একটা স্কিলে, তো তাদের কাছ থেকে হেল্প নিতে পারতেছি। ইয়াং জেনারেশন সবসময় ওল্ডার জেনারেশন থেকে টেকনোলজির দিকে অ্যাডভান্স থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর হলে তো আসলে বলতে গেলে হলে থাকলে একটা মানে ফেস্টিভ মুড লেগে থাকে। যেমন আজকে আমাদের হলে বারবিকিউ পার্টি আছে, কালকে আমাদের রিসেপশন, পরশুদিন আবার হলের একটা রিসেপশন আছে। এই ধরনের আসলে হয়। আর এর আগ পর্যন্ত ইন্টারলাইফ পর্যন্ত আমরা যেটা করতাম আর কি, যে আমরা ইন্টারলাইফে এইভাবে চিন্তা করতাম যে 2টা বছর কষ্ট করলে কোনোভাবে হয়ে যাচ্ছে। এখন এসে আমরা আসলে বুঝতে পারছি যে আমাদের সারা জীবনটাই কষ্ট, এর মধ্যে থেকে পড়তে হবে, এর মধ্যে থেকে চিল করতে হবে, এটাই আর কি। মানে খুব সুন্দর পয়েন্ট নিয়ে আসছো যে আমরা একসময় গিয়ে মনে করি যে অমুক জায়গায় পৌঁছাইলে মনে সাকসেস, যে 2 বছর পর বুয়েটে চান্স পাবো তাহলে মনে সাকসেস, তাই না? কিন্তু এরপরে বুয়েটে এসে কি তখন বোঝা যায় না আসলে আমি ভাবতেছিলাম যে অমুক জায়গায় যাব, এরপর আমি সাকসেস পাবো বা হচ্ছে আমি অনেক খুশি হয়ে যাবো, আমার জীবন সফল হয়ে যাবে। হ্যাঁ, বাট আসলে এই যে হ্যাপিনেস বা সাকসেস আমার কাছে দুটো আসলে একই জিনিস। আমি নিজেকে তখন সাকসেসফুল মনে করবো যখন আমি হ্যাপি থাকবো। আমার কাছে ইকুইভ্যালেন্ট, তোমার কাছে ডেফিনেশন অন্য হতে পারে, বাট এই হ্যাপিনেসটা আসলে কোনো ডেস্টিনেশন না। যেন আমি অমুক জায়গায় গেলে, অমুক জায়গায় পৌঁছাইলে, আমার জীবনে অমুকটা হইলে আমি সাকসেসফুল হবো, আমি হ্যাপি হবো, এটা করলে হবে না। কারণ তাহলে তুমি পৌঁছাইলা, তুমি 10 মিনিট হ্যাপি থাকলা, 2 দিন হ্যাপি থাকলা, তারপরে শেষ। এই হ্যাপিনেসটা হইতে হবে ডেস্টিনেশন। হ্যাঁ হ্যাঁ, রাইট, যে আমি হচ্ছে যে জায়গায় যেতে চাচ্ছি আমার ওই রাস্তাটা ভালো লাগে, আমি ওইখানে গিয়ে পৌঁছায় জায়গাটা ভালো লাগে, এটা করতে গেলে আমার লাইফে হ্যাপি থাকা হবে না। আসলে আমার যদি রাস্তাটা ভালো লাগে তাহলে আমার ওই পথে হাঁটা উচিত, যে না আমার ওই রাস্তায় হাঁটতে ভালো লাগতেছে। তোমার কাছে হ্যাপিনেসের ডেফিনেশন কি? আমার কাছে ভাই এরকমই মনে হয় যে আসলে আমাদের তো কোনো পার্টিকুলার গোল থাকে না আসলে, যে এক্সাক্ট এইটা করলে আমার জীবনের সব উদ্দেশ্য ফিল আপ, এরকম তো হয় না। আমি যে স্টেজেই যাই আমি ভেবে চিন্তা করি যে আমি এখন পরিশ্রম করতেছি যাতে ভবিষ্যতে আরো পরিশ্রম করতে পারি, এটা আসলে আমার জন্য রিয়ালিটি। একটা গল্প আছে এরকম, হ্যাঁ সরি ইন্টারাপ্ট করলাম, একটা গল্প আছে এরকম যে একজন হচ্ছে লোক, সে হচ্ছে নদীর ধারে এমনি করে চিল করেছে ঘুমায় আসতে। হ্যাঁ, তাকে একটা লোক ডাকতেছে ঘুম থেকে, এই আপনি উঠেন, হ্যাঁ কি হয়েছে কি হয়েছে, আপনি কি ঘুমায় সময় নষ্ট করতেছেন? হ্যাঁ, আপনি কাজ করেন, কাজ করে খান। কাজ করে খেলে কি হবে? হ্যাঁ, কি কাজ করবো? বলে আপনি নদীতে মাছ ধরেন। হ্যাঁ, আপনি নদীর পাড়ে ঘুমাচ্ছেন, নদীতে মাছ ধরেন। হ্যাঁ, আচ্ছা নদীতে মাছ ধরবে, এরপর আপনি মাছ ধরে মাছ বিক্রি করবেন, আপনার টাকা হবে। হ্যাঁ, টাকা হয় কী হবে? টাকা হয় আপনি নিজের 2টা নৌকা কিনবেন, ওই 2টা নৌকা ভাড়া দিবেন, আপনার আরও টাকা হবে। হ্যাঁ, তারপর কী হবে? আপনি এরপর একটা লঞ্চ কিনবেন, লঞ্চ কিনে আপনি ভাড়া দিবেন, হ্যাঁ আপনার আরও টাকা হবে। বাট এরপরে কী হবে? এরপরে তো আপনার অনেক টাকা, আপনি এরপর পায়ে পাঁচলে ঘুমাবেন। বলে আমি এতক্ষণ কী করতেছিলাম? ওইটাই আর কি ভাই, যে আসলে ওইরকম একদম পারফেক্ট গোল কখনো অ্যাচিভ হবে না, যেহেতু পুরো লাইফটাই আসলে মানে একটা তো আমার মনে হয় যে জার্নিটাকে এনজয় করা উচিত। একদম গোলে যাওয়ার পরে এনজয়মেন্ট করবো এরকম না চিন্তা করে জার্নিটাকে এনজয় করা উচিত। তোমার লাইফে কোনো ফেয়ার আছে, কোনো ভয়, হারানোর ভয় বা কোনো কিছু, যেমন একটা কিছু না ভাইয়া, ওইরকম হারানোর ভয়। তোমাকে যদি কালকে বলে যে না তুমি আর বুয়েটের স্টুডেন্ট না, ওরকম হবে না আসলে। না, আমাকে বলা হইলো যে না এখন থেকে তুমি তোমার এই যে পরিচয়টা, তুমি মনে করো সাপোজ রেজাল্ট কয় মাস হয়েছে? হ্যাঁ 5-6 মাস। 5-6 মাস। তাহলে মনে করো তোমাকে হুট করে তুমি ঘুম থেকে উঠে দেখলা যে এই 5-6 মাস একটা স্বপ্ন ছিল, কালকে তোমার বুয়েটের পরীক্ষা, এখনো বুয়েটের পরীক্ষা হয় নাই। হ্যাঁ, এরকম কিছু একটা। তার মানে তুমি এই যে 5-6 মাসের লাইফ যেটা লিড করছো, এটা আসলে তোমার কাছে কেড়ে নেওয়া হইলো আর কি, তাইলে? হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টেড তো হবো। হ্যাঁ, এটা আসলে চিন্তা করি না ভাই। তবে যে সাকসেসগুলো পাইছি সেগুলো আসলে মানে একদিনে তো আসে নাই, একদিনে যাবেও না আশা করি। এটা তো অবশ্যই। ওকে এমনি একটু প্রশ্ন, আচ্ছা তোমাকে যদি কোনো সুপার পাওয়ার দেওয়া হইতো তুমি কোনটা নিতে? এটা আসলে আমি মনে হয় আমি মানুষের মাইন্ড রিডিং এর চেষ্টা করতাম। আচ্ছা, যে আসলে যেটা হয় আর কি, যে আমরা অনেক সময় চিন্তা করি যে এটা শুধু আমি চিন্তা করতেছি। যেমন আমার ক্ষেত্রে হয়তো যে আমি বাম চোখে একটু কম দেখতাম ছোটবেলা থেকে। আচ্ছা, তো আমি ছোটবেলা থেকে মনে করতাম সবাই বাম চোখে কম দেখে। আচ্ছা, অ্যাডমিশন টাইমে কিছুদিন আগে বুঝতে পারছি যে চোখ আমার আসলে একটু মাথা ব্যথার প্রবলেম ছিল। তো ডাক্তার দেখানোর পর বুঝতে পারছি যে না, শুধু আমারই স্পেসিফিক্যালি বাম চোখে। আচ্ছা আচ্ছা, তো আসলে জানতে চাই যে আমি যেভাবে চিন্তা করি, আমি যেগুলো চিন্তা করি, এগুলো আসলে সবাই এভাবে চিন্তা করে নাকি আসলে মানে এই মাইন্ড রিডিং এর ইয়াটা হয়তো বা তোমার মনে হয় না যে তাহলে অনেক বেশি মেস হয়ে যেত? কারণ মানুষের মাইন্ড কিন্তু খুবই কমপ্লেক্স জিনিস, এবং মানুষের মাইন্ড অনেক পজিটিভ কথা চিন্তা করে, অনেক নেগেটিভ কথা চিন্তা করে। মানুষ মাঝে এমন জিনিস চিন্তা করে যেগুলো হয়তো মানে জানলে তোমার আত্মা উঠে যাবে, এরকম কিছু। হ্যাঁ, মানুষ অনেক মানে
মানুষ হয়তো বাইরে থেকে অনেক দেখতে অনেক ভালো, হয়তো ভিতরে অনেক ক্রিমিনাল টাইপের কথা চিন্তা করতেছে, এমনও তো হবে, তখন তোমার তো জীবন কঠিন হয়ে যাবে। ভাই এটা এটা true, আসলে চিন্তা করি না। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি তোমার সাথে আমরা একটা খুবই সুন্দর সময় কাটাইছি সুদীপ্ত, এবং তোমার সাথে কথা বলে খুবই এনজয় করছি। তুমি খুবই মানে আমার কাছে অ্যাটলিস্ট খুবই অনেস্টলি অ্যান্সার করছো, এবং তুমি খুবই পিওরলি তোমার মনে যা ছিল তুমি সব শেয়ার করছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এতক্ষণ গল্প করার জন্য, এবং আশা করছি যে তুমি লাইফে যেটা ফিউচারে দেখো, যেটা তুমি স্বপ্ন দেখো, সবই যেন সুন্দর করে সেগুলো পূরণ হয়, তুমি পূরণ করতে পারো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ ভাইয়া।